ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটা এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। আজকে সকালে ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপারে কী কী ইম্পর্টেন্ট ইউপিএসসির জন্য, প্রিলিমস অ্যান্ড মেন্সের জন্য দুটোকেই লক্ষ্য করে কোন কোন টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক সেগুলো ডিসকাস করা হয়েছে। সেখান থেকেই আমি এডিটোরিয়াল সেকশনে একটা টপিক ডিটেলড অ্যানালাইসিস করতে চলেছি। চলো তাহলে শুরু করা যাক। টপিকটার নাম হচ্ছে দ্য শান্তি অ্যাক্ট অ্যান্ড দ্য ইন্ডিয়াস নিউক্লিয়ার ট্রানজিশন। এই টপিকটা জিএস পেপার 3 সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে অ্যাড্রেস করছে। প্রিলিমস অ্যান্ড মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। মেন্সের জন্য এই কারণেই ইম্পর্টেন্ট, অলরেডি ইউপিএসসি নিউক্লিয়ার এনার্জি থেকে দুবার কোয়েশ্চেন করে নিয়েছে। চলো দেখা যাক কোয়েশ্চেনটা হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে 2017-এ এসেছে। সেটা হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর প্রোগ্রাম ইন ইন্ডিয়া? এটা একটা কোয়েশ্চেন। 2018-এ এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। নেক্সট ইয়ারে উইথ গ্রোয়িং এনার্জি নিডস শুড ইন্ডিয়া কিপ অন এক্সপ্যান্ডিং ইটস নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রাম, ডিসকাস দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিয়ার্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য নিউক্লিয়ার এনার্জি। তাহলে বুঝতে পারছো তোমরা এই টপিকটা কেন এত ইম্পর্টেন্ট। এখন আমরা দেখতে চলেছি এই যে শান্তি অ্যাক্টটা, তার প্রেক্ষাপটটা কি। তো শুরু করা যাক। প্রেক্ষাপটটা হচ্ছে রিসেন্টলি রিসেন্টলি আমাদের শান্তি অ্যাক্ট পার্লামেন্ট পাস করেছে শান্তি অ্যাক্টটাকে, যেটাকে অ্যালাউ করে কিনা প্রাইভেট কোম্পানি টু এন্টার ইনটু দ্য আমাদের কোন সেকশনে, নিউক্লিয়ার এনার্জি সেক্টরে। 1 নম্বর, এটা খুবই ভীষণ গুরুতর একটা জিনিস, কেন কি এতদিন ধরে আমাদের এই নিউক্লিয়ার এনার্জি সেক্টরে গভর্নমেন্টে এক্সক্লুসিভ মনোপলি চলছিল। সেটা আপাতত এই মুহূর্তে থেকে শান্তি অ্যাক্টের মাধ্যমে সেটা এখন বন্ধ করা হলো। সেকেন্ড, এই যে এই অ্যাক্টটা রিপিল করেছে আমাদের অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962 অ্যান্ড সিভিল লাইবিলিটি ফর দ্য নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট 2010-এর অ্যাক্টকে, অ্যান্ড নতুন এস্টাবলিশ করেছে কিছু রেগুলেটরি অ্যান্ড লাইবিলিটি ফ্রেমওয়ার্ককে। 1 নম্বর। তার আগে আমরা দেখে নিই এখানে নিউজ পেপারে ক্লিপিংটা। এই যে দেখতে পাচ্ছ তোমরা, একটা নিউজ পেপারে আমি ক্লিপিং দিয়েছি, এটাই কিন্তু এডিটোরিয়ালের সেকশনে ক্লিপিং হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক নেক্সট পয়েন্টটা কি। শান্তি অ্যাক্টের লক্ষ্য হচ্ছে ইন্ডিয়া ক্লিন এনার্জি ট্রানজিশন করবে বাই 2070-র মধ্যে, অ্যান্ড 100 গিগাওয়াটের নিউক্লিয়ার এনার্জি নিয়ে আসবে 2047 সালের মধ্যে। তাহলে 100 গিগাওয়াটে এই যে পয়েন্টটা খুবই হাইলাইটেড পয়েন্ট। এখান থেকে প্রিলিমসে ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসতে পারে। কিন্তু এই যে শান্তি অ্যাক্টে এখন এত ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ডিবেট ক্রিয়েট করেছে কিসের ওপরে না, সাপ্লাই ইনডেমনিফিকেশন। 1 নম্বর, ডাইলিউশন অফ লাইবিলিটি, কিছু প্রভিশন আছে সেগুলোকে ডাইলিউট করা হয়েছে, এবং কিছু পসিবল মোরাল হ্যাজার্ড ক্রিয়েট হচ্ছে পাবলিক সেফটিকে, রিগার্ডিং দ্য পাবলিক সেফটি নিয়ে, সুরক্ষা নিয়ে। তো দেখা যাক তার আমাদের এটা কনটেক্সটার সাথে সাথে আমরা আগে জেনে নিই ভারতের নিউক্লিয়ার এনার্জির কি ব্যবস্থা। ভারতের নিউক্লিয়ার এনার্জি এই কানুনটা আসার আগে পর্যন্ত ছিল যে গভর্নমেন্ট কমপ্লিটলি একটা এক্সক্লুসিভ মনোপলি নিয়ে চলছিল আমাদের এই নিউক্লিয়ার এনার্জি সেক্টরে। কিন্তু এই শান্তি অ্যাক্টটা আসার পর থেকে সেটা বন্ধ হয়ে গেল। এখানে কি হচ্ছে, একটা জিনিস আমরা যদি দেখি, এই অ্যাক্টের আসার আগে ভারতের নিউক্লিয়ার এনার্জি ব্যবস্থা কিন্তু খুবই সংকীর্ণ ছিল, অতটা ভালো ছিল না। 3% মাত্র ইন্ডিয়াস টোটাল ইলেকট্রিসিটি জেনারেট করা হতো নিউক্লিয়ার এনার্জির মাধ্যমে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের যদি দেখি প্রেজেন্ট স্ট্যাটাস কতটা আছে, সেটা হচ্ছে 8.78 গিগাওয়াট, কিন্তু সেটা কমপ্লিট ইউটিলাইজেশন একবারও হয়নি। সেকেন্ড, হিস্টোরিক্যাল ফেলিওর আমরা দেখতে পারি সিরিজ ভাবে। 1980s-এ কি করা হয়েছে না, 10 গিগাওয়াটের একটা টার্গেট নেওয়া হয়েছিল বাই 2000-এর মধ্যে, সেটাও ফেলড হয়। কত গিগাওয়াট আমরা জেনারেট করতে পেরেছিলাম? 2.86 গিগাওয়াট জেনারেট হতে পেরেছিল। সেকেন্ড পয়েন্টটা কি হচ্ছে, সিমিলারলি 2006 সালেও 2006-এও এরকম বাই 20 গিগাওয়াট বাই 2020-র মধ্যে কমপ্লিশন করার ছিল, কিন্তু সেটাও হতে পারেনি। সেখানে কতগুলো করা হয়েছে? 6.78 গিগাওয়াট। 1 নম্বর। তারপরে দেখতে পারি আমরা অনেক ডিলে দেখতে পাচ্ছি, কিভাবে না, প্রাইভেট এখানে হাই ক্যাপিটাল কস্ট, 1 নম্বর সেফটি কনসার্ন, আর ক্রনিক প্রজেক্ট ডিলের মাধ্যমে দেখা যাচ্ছে। একটা প্রাইমারি এক্সাম্পল দিয়ে আমি তোমাকে সেটা বোঝাতে পারবো তোমাদেরকে। ফর এক্সাম্পল হচ্ছে প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর অ্যাট কালপাকাম, যেটা শিডিউল করা হয়েছিল কমিশনের জন্য 2010 সালে, সেটা এখনো পর্যন্ত অপারেশনাল হয়ে উঠতে পারেনি। এই পয়েন্টটা কিন্তু তোমরা মাথায় রেখো। এখান থেকে এই রিঅ্যাক্টর প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার
রিয়াক্টরটা কোথায় আছে সেটা কিন্তু ইউপিএসসি প্রিলিমস থেকে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে, আমাদের রিসোর্স মোবিলাইজেশন খুবই একটা ইম্পর্টেন্ট, আর আমাদের অ্যাডভান্স টেকনোলজিরও খুবই দরকার, যেটা আমাদের এখনো পর্যন্ত নেই। এখন একটা নতুন একটা জিনিস আসতে চলেছে, সেটা হচ্ছে স্মল মডিউলার রিয়াক্টর, SMRS বলা হয় সেটাকে। হাওএভার সেটার এখনো টেস্ট ভালো করে করা হয়নি, উইথ পোটেনশিয়ালি যার মধ্যে এস্টিমেটেড করা হয়েছে হাই ক্যাপিটাল কস্ট লাগতে পারে পার ইউনিট অফ পাওয়ারের জন্য। তো শুরু করা যাক আমাদের অ্যাক্টের, শান্তি অ্যাক্টের কিছু কোর ফিচার্সগুলো কি কি দেখা যাক, কি ফিচার্সগুলো দেখা যাক। তাহলে শুরু করা যাক শান্তি অ্যাক্টের ফিচার্স। ফার্স্টে হচ্ছে শান্তি অ্যাক্টে আমরা শুরুতেই বলে দিচ্ছি যে শান্তি অ্যাক্ট 100 গিগাওয়াট আমাদের নিউক্লিয়ার এনার্জি জেনারেট করবে, নিউক্লিয়ার ক্যাপাসিটি জেনারেট করবে বাই 2047 এর মধ্যে, অ্যান্ড ডিকার্বনাইজেশন প্ল্যান করে রেখেছে বাই 2070 মধ্যে। তো এই অ্যাক্টের মাধ্যমে প্রথমেই আমরা জানতে পেরে গেছি যে একটা স্টেট গভর্নমেন্ট এক্সক্লুসিভ মনোপলিকে কমপ্লিটলি বন্ধ করে প্রাইভেট প্লেয়ার্সকে নিয়ে এসেছে নিউক্লিয়ার এনার্জি সেক্টরে। ফলে কি হবে, তারা কি করবে না, অপারেট প্ল্যান্ট, জেনারেট পাওয়ার অ্যান্ড ম্যানুফ্যাকচার স্পেশালাইজ ইকুইপমেন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটাই হচ্ছে মেন মুদ্রা, যেখানে গভর্নমেন্টের এক্সক্লুসিভ কন্ট্রোলটা একদমই বন্ধ হয়ে যাওয়াতে প্রাইভেটের এন্ট্রি চলে আসে এই অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, সেকেন্ড কি দেখছি, এখনো পর্যন্ত গভর্নমেন্ট কিছু জায়গায় মনোপলি নিয়ে রেখেছে, সেটা হচ্ছে কিছু ফুয়েল সাইকেল অ্যাক্টিভিটিস। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইউরেনিয়াম, সেকেন্ড হচ্ছে আমাদের থোরিয়াম প্রসেসিংয়ে, আর থার্ড হচ্ছে ম্যানেজমেন্ট অফ স্পেন্ট ফুয়েল। তো এই তিনটে যে নামটা বললাম, এই তিনটি নাম হাইলি ইম্পর্টেন্ট ফর দ্য প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে। কীরকম, ইউরেনিয়াম তো তোমরা জানোই কি হচ্ছে, ইউরেনিয়াম 233, অ্যাটমিক নাম্বার হচ্ছে 235 তার, সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রেশারাইজ ওয়াটার রিয়াক্টর, আর একটা হচ্ছে বয়েলিং ওয়াটার রিয়াক্টরের জন্য ইউজ করা হয়। ইউরেনিয়াম মেনলি আমরা ইম্পোর্ট করে থাকি, ভারতেও আমাদের পাওয়া যায়, অন্ধ্রপ্রদেশে, কিছু ঝাড়খণ্ডে, কিছু রাজস্থানে। ঠিক আছে, নেক্সট চলে আসছে, এটা কিন্তু এটা প্রাইমারি ফুয়েল নিউক্লিয়ার রিয়াক্টরের জন্য। এর অ্যাডভান্টেজ খুবই ভালো, সেটা হচ্ছে আমাদের হাই এনার্জি ডেন্সিটি অ্যান্ড টেকনিক্যাল, মানে খুব ভালোভাবে এটা ইউজ করা যেতে পারে। ঠিক আছে, সেকেন্ড কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজটা কি হচ্ছে, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে আমাদের পলিফারেটিং রিস্ক খুব বেশি হাই, অ্যান্ড রেডিও অ্যাক্টিভ ওয়েস্টও এর খুবই বেশি। ঠিক, নেক্সট আসছে থোরিয়াম। থোরিয়ামটা কি বলছে, থোরিয়াম 232, যেটা ওর অ্যাটমিক নাম্বার, কিন্তু এটা ডাইরেক্টলি নিউক্লিয়ার ফিশন করা যায়, এটা কনভার্ট করা হয় 233-তে। থোরিয়াম কিন্তু আমাদের ভারতবর্ষে ভীষণ অ্যাবান্ডেন্সে পাওয়া যায়, সেটা আমাদের বলতে পারো মোনাজাইট স্যান্ড, যেটা আমাদের কোস্টাল রিজন থেকে কালেক্ট করা হয়, মেনলি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা বলতে পারো, তারপর তামিলনাড়ু, কেরালা, ওয়েস্ট বেঙ্গল ওর মধ্যে ইনক্লুডেড, কিন্তু মোস্টলি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, ওড়িশা সাইড থেকে এটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে আমরা নিতে পারি। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে কি হচ্ছে, থোরিয়ামে আমাদের জিনিসটা ভীষণই বলতে পারো এটার এখনো একটা ডিসঅ্যাডভান্টেজ পয়েন্ট হচ্ছে, যে এটা এখনো পর্যন্ত ভায়াবেল না, কমার্শিয়ালি ভায়াবেল না, আর এই টেকনিক্যালিটিস এখনো পর্যন্ত একে ইউজ করার যে মেশিনসগুলো এতটাও অ্যাডভান্স হয়নি, এক নম্বর। নেক্সট আসছে আমরা স্পেন্ট ফুয়েল দেখতে পারি। স্পেন্ট ফুয়েলটা কি বলছে, হোয়াট ইজ স্পেন্ট ফুয়েল? স্পেন্ট ফুয়েল হচ্ছে একটা নিউক্লিয়ার ফুয়েল, যেটা অলরেডি ইউজ করা হয়েছে নিউক্লিয়ার রিয়াক্টরে, অ্যান্ড ইট ইজ নট এবল টু আন্ডারগো ইন দ্য নিউক্লিয়ার চেন রিয়াকশনের মধ্যে আর যেতে পারবে না। তো এর মধ্যে কি কি, এটা ভীষণই হাইলি রেডিও অ্যাক্টিভ হচ্ছে অ্যান্ড থার্মালি ভীষণ হট হচ্ছে। তো সেকেন্ড, এর মধ্যে এর কম্পোজিশনগুলো কি কি, কিছু পার্সেন্ট প্লুটোনিয়াম রয়ে যাচ্ছে, কিছু আনইউজড ইউরেনিয়াম রয়ে যাচ্ছে, আর কিছু ফিশন মেটেরিয়ালস রয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো মনোপলি নিয়ে রেখেছে। চলো দেখা যায় নেক্সট ফিচার্সটা পয়েন্ট। নেক্সট ফিচার্সে আসছে আমাদের গ্রেডেড লাইবিলিটি সিস্টেম। গ্রেডেড লাইবিলিটি সিস্টেম মানে কিছু ক্যাপিং করে দিচ্ছে কম্পেনসেশনে বড় বড় ইন্ডাস্ট্রি সাইজের ওপরে। যদি লার্জ প্ল্যানের জন্য করেছে 3,000 কোটি টাকা, মিডিয়াম প্ল্যান্টের জন্য করেছে 1500 কোটি টাকা, আর স্মল মডিউলার রিয়াক্টর প্ল্যান্টের জন্য করেছে 100 কোটি টাকা। ঠিক আছে, এর মধ্যে আসছে গভর্নমেন্টের কিভাবে এখানে ঢুকছে। গভর্নমেন্ট ঢুকছে এইভাবে, যে যদি কোনো মাধ্যমে যদি কোনো ড্যামেজে যেটা এক্সিড করছে অপারেটার্সের ক্যাপিংয়ের উপরে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড করছে, কম্পেনসেশন পে করছে, কার মাধ্যমে, নাকি একটা ডেডিকেটেড ফান্ড, সেটার নামটা হচ্ছে নিউক্লিয়ার লাইবিলিটি ফান্ড, এক নম্বর। এই নিউক্লিয়ার লাইবিলিটি ফান্ডের অ্যামাউন্ট টোটাল সব শুদ্ধ নিয়ে হচ্ছে 3,900 কোটি টাকা।
ঠিক আছে? তাহলে এবার চলে আসি নেক্সট কমপ্লিট করছে আমার এখানে সাপ্লায়ারকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, সাপ্লাইকে এখানে ইন্ডেমনিফিকেশন থেকে কম্পেনসেশন থেকে সাপ্লাইকে রক্ষা করা হয়েছে। এই ক্লিনডা অ্যাক্টে আগে যে ক্লিনডা অ্যাক্টে ছিল দ্য রাইট অফ রিকোর্স সেটা পুরোপুরি ডিলিট করে দেওয়া হয়েছে, একদম রিমুভ করে দেওয়া হয়েছে এখান থেকে সাপ্লায়ার থেকে। সাপ্লায়ার্স কমপ্লিটলি এক্সেম্ট করা হয়েছে সিভিল এবং ক্রিমিনাল লাইবিলিটি থেকে। যদি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েও থাকে ডিফেক্টিভ ইকুইপমেন্টের জন্য, সেখানে লিগাল লাইবিলিটি কিন্তু সাপ্লাই ফেস করবে না, সেখানে কিন্তু অপারেটর চলে আসবে। ঠিক আছে, লিগাল কনসোলিডেশন হয়েছে এই নেক্সট পয়েন্টটা, যেখানে অ্যাক্টটা অমিট করেছে ক্লজ 46 অফ ক্লিনডা অ্যাক্টকে, সেখান থেকে প্রিভেন্ট করছে ভিকটিম আর কোনো লিগালের মাধ্যমে সাহায্য নিতে পারবে না, যা কিছু সাহায্য নেবে সিভিল বা ক্রিমিনাল লজে সিক করতে পারবে না, যা কিছু সাহায্য নেবে বা অ্যাডিশনাল রেমেডিস যাকে বলে এর পরেও যা কিছু নেবে এই অ্যাক্টের মাধ্যমেই তাকে নিতে হবে। দেখে নেওয়া যাক নেক্সট পয়েন্টে কি বলছে। এই অ্যাক্টের মাধ্যমে এনার্জি নিউক্লিয়ার এনার্জি শুধুমাত্র ইন্ডাস্ট্রি সেক্টরে নয়, বিয়ন্ড এনার্জি সেক্টরে আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল হেলথ কেয়ার সেক্টর যদি দেখি, রেডিওথেরাপি, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যান্ড লাইসেন্সিং সিস্টেমও তার মধ্যে ইনক্লুডেড আছে। নেক্সট পয়েন্ট কি বলছেন, অ্যাডজুডিকেশন মেকানিজমটাও খুব স্ট্রেনথেন করা হয়েছে। সেখানে কি করেছেন, অ্যাক্ট এস্টাবলিশ করেছে যাতে একটা অ্যাটমিক এনার্জি রিডার্সাল অ্যাডভাইজারি কাউন্সিল সেটা কিনা জবাবদাহি করবে পার্লামেন্টকে, আর তার আন্ডারে যে অ্যাপেলেট ট্রিব্যুনাল থাকছে, অ্যাপিলেট ট্রিব্যুনাল ফর ইলেকট্রিসিটি সার্ভ করছে একটা ফাইনাল অ্যাপিলেট বডি হিসাবে। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অ্যালাইনমেন্টটা কি হচ্ছে, ইন্টারন্যাশনাল অ্যালাইনমেন্টে দেখতে পারি যে আমরা যদি ফরেন টেরিটরিতে যদি কোনো ড্যামেজ হয়ে গিয়ে থাকে, সেই ড্যামেজটা যদি ভারত থেকে উৎপত্তি হচ্ছে, তাহলে সেখানে কম্পেনসেশন দেওয়া হবে। সেই কম্পেনসেশনটা গ্লোবাল ট্রিটিসের মাধ্যমে অ্যালাইন করে হচ্ছে, সেটা হচ্ছে কনভেনশন অন সাপ্লিমেন্টারি কম্পেনসেশন সিএসসি। চলো দেখা যাক এই অ্যাক্টার কিছু সিগনিফিকেন্স। অ্যাক্টার সিগনিফিকেন্সটা কি হচ্ছে, ম্যাসিভ মার্কেট স্কেল, হিউজ মার্কেট স্কেল জেনারেট করবে, কেন কি এখানে প্রাইভেট প্লেয়ার চলে এসছে। প্রফিট হবে উইদাউট লায়াবিলিটি, প্রফিট ম্যাক্সিমাইজেশনটা বেড়ে যাচ্ছে। লায়াবিলিটি যেখানে প্রাইভেট কর্পোরেশন অ্যান্ড ফরেন সাপ্লায়ার্স ক্যান আর্ন সিগনিফিকেন্ট প্রফিট, সেখানে কেউ কারোর প্রতি লায়াবিলিটি অংশটা কমে যাচ্ছে। এক নম্বর। সেকেন্ড থার্ড পয়েন্টে কি দেখছি, ইনসেন্টিভাইজ করেছে প্রাইভেট ইনভেস্টমেন্টকে। রাইট অফ রিকোর্স, যেখানে অ্যাবিলিটি টু সিউ করা যেত আগে পরে, আগে যে কি হতো যদি সাপ্লায়ার যদি কোনো ডিফেক্টিভ ইকুইপমেন্ট দিত সেটার জন্য সাপ্লায়ারকে অনেক সময় সু করা হতো, সেটা আর এখন করা হবে না কমপ্লিটলি। সেখান থেকে গভর্নমেন্ট একটা বিগেস্ট রিস্ক একটা অ্যাটিটিউড দেওয়ার একটা ভাবনা চিন্তা করে রেখেছে। ঠিক আছে, আমরা এবার নিয়ে চলে আসছি বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। অবভিয়াসলি এর ফলে কি হচ্ছে, আগে যেহেতু এক্সক্লুসিভ গভর্নমেন্ট মনোপলি ছিল, এখন যেহেতু এটা প্রাইভেটের সাথে চলে আসে, তাহলে এর জন্য হচ্ছে একটা প্রাইভেট ভেঞ্চার প্লাস আমাদের জয়েন্ট ভেঞ্চার, এরা একটা বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে আমাদের ভারতের। এটা একটা এফডিআই সংস্থা চলে আসবে, ফরেন অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন ফর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে। ঠিক আছে, চলো নেক্সট কনসার্ন আমরা দেখতে চলেছি। এই যে অ্যাক্টের এতক্ষণ আমরা কি দেখলাম, ফিচার্স দেখলাম, তার তাৎপর্য দেখলাম। এবার আমরা দেখি এই অ্যাক্টের কিছু কনসার্ন, চ্যালেঞ্জেস কি কি আসতে পারে, চ্যালেঞ্জেসগুলো কি কি। এই একটা বলার আগে আমরা তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এখানে কনসার্নটা আসার আগে তোমরা নিশ্চয় শুনেছো যে আমাদের ভোপাল ট্রাজিক গ্যাস যে ইনসিডেন্টটা হয়েছিল, ট্রাজিক যেটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা নিশ্চয়ই তোমরা শুনেছো, যেখানে আমাদেরকে ভারতীয়দেরকে যারা যারা ভিকটিম তাদেরকে একটা কম্পেনসেশন পাওয়া তাদের একদমই পর্যন্ত তারা পেতেই পারেনি বলতে পারো। সেখান থেকে আমাদের এই অ্যাক্টের আগে আমাদের একটা প্রভিশন ছিল, সেটা হচ্ছে অ্যাবসলিউট লায়াবিলিটি। অ্যাবসলিউট লায়াবিলিটি ছিল ডেঞ্জারাস ইন্ডাস্ট্রি যদি আমাদের দেশের মাটিতে যদি তৈরি করা হতো, যদি আনা হতো বা ডেভেলপ করা হতো, সেই ডেঞ্জারাস ইন্ডাস্ট্রির জন্য বলা হতো ইউ পে, দ্যার শুড বি নো refusal, you have to pay the compensation amount। তো এখান থেকে এখানে আসে এই প্রভিশনটা, অ্যাবসলিউট লায়াবিলিটি প্রভিশনটা ডাইলিউট হয়ে গেছে। চলো দেখা যাক কনসার্নটা কি হচ্ছে। কনসার্নটা হচ্ছে ফার্স্টেই আসছে আমাদের গ্রস ডিসপারিটি ইন কম্পেনসেশন। অবভিয়াসলি কম্পেনসেশন অ্যামাউন্টটা যেটা আগে ছিল সেটা এখন কমে যাওয়া হলো, 1% এখন অনেক কম হচ্ছে। ফর এক্সাম্পল যদি আমাদের কোনো ইয়ের জন্য যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে থাকে, ফর এক্সাম্পল সুনামি বা ডিজাস্টার, ন্যাচারাল ক্যালামিটির জন্য যদি কোনো কিছু হয়ে গিয়ে থাকে, ফর এক্সাম্পল ফুকুশিমা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে 46 লাখ করোড় দেওয়া হয়েছিল। প্লাস একটা চার্নোবিল ডিজাস্টার হয়েছিল বেলারুসে, সেখানে দেওয়া হয়েছিল 21 লাখ কোটি টাকা। কিন্তু আমাদের ক্ষেত্রে সেখানে কত হচ্ছে, ক্যাপিং করে দেওয়া হয়েছে 3,900 কোটি টাকা।
চলো আসছে নেক্সট পয়েন্টে, দেখছি যে ফাইন্যান্সিয়াল বার্ডেন কিন্তু এখনো ভিকটিমকেই নিতে হবে। কনভেনশন অন সাপ্লিমেন্টারি কম্পেনসেশনের মাধ্যমে যেটা আমাদের টোটাল মনিটারি যে অ্যামাউন্টটা ভিকটিমকে পাওয়া যাচ্ছে সেটা 1%, অনেক লেস, অনেক লেস, যার কোনো লিগাল রাইট থাকবে না। ভিকটিমরা যেতে লিগাল রাইটের মাধ্যমে আরও কম্পেনসেশন তারা সিক করতে পারবে না। নেক্সট হচ্ছে ফোর্স করছে তাদের সিটিজেনকে, আমাদের ভারতীয় নাগরিককে, টু বিয়ার দ্য লস অফ লাইফ অ্যান্ড অ্যাজ ওয়েল এজ দ্য প্রপার্টি অফ দেয়ার ওন। থার্ড পয়েন্টে আমরা দেখতে পারি ইস্যু হচ্ছে একটা মোরাল হ্যাজার্ড, নৈতিবাচক একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে। তো ইস্যুটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, ইস্যুটা দেখা যাক এখানে, যে প্রাইভেট অপারেটার্সকে, এখানে সাপ্লায়ার্সকে কমপ্লিটলি যখন এখান থেকে বাদ দেওয়া হচ্ছে, কম্পেনসেট করে দেওয়া হচ্ছে, সাপ্লাইকে এখান থেকে কমপ্লিটলি রিস্ক ফ্রি করে দেওয়া হচ্ছে, তার উপরে কোনো আর স্টু রাখা হবে না, আর অপারেটরকে এখানে জবাবদিহি করা হচ্ছে, তাহলে এর ফলে কি হচ্ছে, গ্রেটার রিস্ক নেওয়ার একটা অ্যাটিটিউড বেরিয়ে যাচ্ছে, অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ডটা ডাইলিউট হয়ে যাচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এই যে আমি তোমাদেরকে এই পয়েন্টটা যখন শুরু করার আগে যখন বললাম, ভোপাল গ্যাস ট্র্যাজেডি ইনসিডেন্টটা, অ্যাবসলিউট লাইবিলিটি যেখানে হবে, ফর এক্সাম্পল কমপ্লিট পেমেন্ট যেটা হতো, কমপ্লিটভাবে একটা লাইবিলিটি, আমি কিছুই যদি লস হয়ে যেত, কমপ্লিট লোকসানের জন্য যে আমাকে ভরতে হতো যে টাকাটা, সেই টাকাটা আর এখন ডাইলিউট হয়ে যাচ্ছে সেখানে অ্যাবসলিউট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রির জন্য। ফর এক্সাম্পল, সিন্স দ্য ফুকুশিমা ডিজাস্টার ওয়াজ কজড বাই সুনামি, এক্সামশনটা ছিল একটা বিশাল অ্যামাউন্ট, কিন্তু ভারতে এরকম ঘটনার ইনসিডেন্ট ঘটলেও তার এই অ্যামাউন্টটা পাওয়া যাবে না, একটা ক্যাপ করে দেওয়া হয়েছে। দেন থার্ড কনসার্নটা কি হচ্ছে, এখন এখন প্রাইভেটরাই চলে এসছে এই ফিল্ডে, গভর্নমেন্টের সেক্টর থেকে, গভর্নমেন্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো বিশেষ করে কর্পোরেট ইন্টারেস্টকে প্রায়োরিটাইজ করা হচ্ছে। তো এখান থেকে শুরু করা যাক একটা জিনিস, সেটা হচ্ছে আর দেখা যাক আর কি আছে অ্যাডিশনাল ইনিশিয়েটিভ যেগুলো আমাদের নিউক্লিয়ার এনার্জিকে প্রমোট করতে পারে। ওয়ে ফরওয়ার্ড বলার আগে আমি এই তথ্যটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলে যাক কি অ্যাডিশনাল ইনিশিয়েটিভগুলো দেখা যাক। একটা হচ্ছে আমাদের রিসেন্ট ইউনিয়ন বাজেট 2025-26-এ 20 কোটি টাকা আউটলে করা হয়েছে একটা মিশন, সেটার নাম হচ্ছে ন্যাশনাল নিউক্লিয়ার এনার্জি মিশন। সেটা কিনা তৈরি করছে ডিজাইন অ্যান্ড ডিপ্লয়মেন্ট অফ স্মল মডিউলার রিয়াক্টর। ফলে কি হবে, আমাদের এটা অপারেশনাল হয়ে যাবে 2033 মধ্যে, আর ক্লিন এনার্জি ট্রানজিশন করতে সাহায্য করবে। নেক্সটটা দেখতে পারি আমরা, যেটা হচ্ছে ইন্ডিজিনিয়াস ইনোভেশন ভায়া ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের মাধ্যমে 200 মেগাওয়াটের একটা ভারত স্মল মডিউলার রিয়াক্টর তৈরি হবে। ঠিক আছে, এর ফলে কি হবে, আমরা টেকনিক্যালি ইম্পোর্ট ডিপেন্ডেন্সিটা কমে যাবে। থার্ড কি দেখছি, ইন্ডিয়াস 3 স্টেজ পাওয়ার প্রোগ্রামটা আসছে, ফুয়েল সিকিউরিটি তার মধ্যে খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। ইন্ডিয়া থোরিয়াম রিজার্ভকে যাতে কাজে লাগাতে পারে তার জন্য একটা আমাদের এখানে যেটা ফার্স্ট ব্রিডার রিয়াক্টর তৈরি করার কথা বলা হয়েছে, সম্ভাবনা দেখা গেছে। ফোর্থ পয়েন্ট কি বলছি, ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার অ্যালায়েন্স, যেটা হচ্ছে 123 এগ্রিমেন্ট রাশিয়া এবং ফ্রান্সের সাথে করা হচ্ছে। ইন্ডিয়া সেখানে গ্লোবাল ফুয়েল সাপ্লায়ার হিসাবে উঠে আসতে পারে, আর অ্যাডভান্স রিয়াক্টর টেকনোলজিগুলোও নিয়ে আসতে পারে। দেখা যাক আমাদের ভবিষ্যতের পথ নির্দেশ কি বলছে, আরও কিভাবে আমরা স্ট্রেনথেন করতে পারি এই শান্তি অ্যাক্ট ফ্রেমওয়ার্ককে। কিভাবে না, এই অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডকে ফুললি ফাংশনাল করে দেওয়া উচিত এবং ফাংশনালি ওটাকে অটোনমি করে দেওয়া উচিত। ফলে অ্যাটমিক এনার্জি কমিশন থেকে মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাটমিক এনার্জি কমিশন। 1 নম্বর। সেকেন্ড হচ্ছে রিভিজিটিং করা উচিত লাইবিলিটি ক্যাপকে। যদি একটা বৃহৎ একটা আমাদের নাগরিককে প্রোটেক্ট করার জন্য যদি কোনো একটা যদি দেখা যায় একটা বড় সড়ো ডিজাস্টার যদি ঘটে সেখানে, তাহলে সেই লাইবিলিটি ক্যাপকে ইন্ডেক্স করে যাওয়া উচিত ইনফ্লেশনের সাথে লিঙ্ক করে, তাহলে পোটেনশিয়াল ডিপেন্ডিং আপন দ্য পোটেনশিয়ালিটি অর দ্য স্কেল অফ দ্য ডিজাস্টার হয়ে গেল। থার্ড পয়েন্টটা কি দেখছে না, এনসিওরিং কন্ট্রাকচুয়াল রিকোর্সকে, সেখানে কি দেখবো না, কি সাপ্লায়ারকেও আমাদের রেসপন্সিবল বানানো উচিত যদি তারা ডিফেক্টিভ আমাদের ইকুইপমেন্ট দিয়ে গিয়ে থাকে। 1 নম্বর। দেন কামস হচ্ছে আমরা দেখতে পারি লাস্টে দেখবো কি ফোকাসিং অন ইন্ডিজিনাস R&D আর রিসার্চ, আমাদের নিজস্ব যেটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে আমরা ডেভেলপ করব, তাহলে তারা ভালোভাবে আমাদের দেশের যে থোরিয়াম রিজার্ভকে কমপ্লিটলি ইউটিলাইজ করতে পারবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রান্সপারেন্সি আমরা ডেভেলপ করব কিভাবে না, পাবলিক কমিউনিকেশন একটা ফ্রেমওয়ার্ক তৈরি হবে নিউক্লিয়ার এনার্জি সেক্টরের ক্ষেত্রে। শেষ করা যাক আজকের ভিডিওটি এখানেই।
শেষ করছি। শেষ করার আগে তোমাদেরকে একটা বক্তব্য বলে রাখি। আমাদের এই ভিডিওটা পরে আসবে ডিপ অ্যানালাইসিসে একটা ভিডিও, যেখানে মেন্সের জন্য খুবই রেলিভেন্ট টপিককে ডিসকাস করা হবে, এবং প্রিলিমস বাইটসে একটা ভিডিও আসতে চলেছে। সেখানে প্রিলিমস অ্যাসপেক্ট থেকে ইউপিএসসি যে ইম্পর্টেন্ট টপিক হোয়াট টু রিড ইন দ্য হিন্দু নিউজ পেপারে যেগুলো ডিসকাস করা হয়েছে, সেগুলো আজকে এখানে প্রিলিমস বাইটসে ডিসকাস করা হবে। ঠিক আছে? আর এই যে তোমাদেরকে আমরা এই টপিকটা দেখালাম, এই যে তোমরা এই ডিসকাস যেটা করলাম, এই যে তথ্যটা তোমাদের সামনে আমি খুলে রেখেছি, এই পিডিএফ এর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর লিঙ্কটার সাথে সাথেই তোমাদের এখানেই দেওয়া হবে এই পিডিএফটার লিঙ্কটা। এমনকি তোমরা এই পিডিএফটার লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট থেকেও, সেটা ডাউনলোড করে নিতে পারো। আর হ্যাঁ, এটাও বলে দিচ্ছি, এই পিডিএফটা তোমরা দুটো ভাষাতে পাবে, একটা বাংলাতেও পাবে এবং এমনকি এই ইংলিশেও পাবে। তো বাংলার পিডিএফ লিঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাংলা পিডিএফটা কীরকম হয়। সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে শান্তি আইন এবং ভারতের পারমাণবিক রূপান্তর। এটা হচ্ছে আমাদের বাংলা শান্তি অ্যাক্টের যে এটা পিডিএফটা, এটা তোমরা ভালোভাবে সহজ সরল ভাষায় নিজেদের ভাষায় তোমরা পড়ে বুঝে নিতে পারবে, আর ইংলিশটাতেও তোমরা পড়ে বুঝে নিতে পারবে। তাহলে তোমরা ওই দুটো পিডিএফ নিজে থেকে ডাউনলোড করে নেবে আমাদের ওয়েবসাইট থেকে। এমনকি সেটা তুমি যদি পাও, লিঙ্ক থেকেও ডাউনলোড করা যাবে। ধন্যবাদ।